প্রতি মাসে আর যে কাজই করি না কেন একটা ছোটখাটো ট্যুর না দিলে আমার আবার কোনো কাজে মন বসে না। আর এই ট্যুরে প্রতিবার আমার সঙ্গী হয় আমার কলিগ, আমার সেই ছোট্টবেলার বন্ধু তপন। এই মাসের শেষে 2 দিন ছুটি পেয়েছি, আর এই ছুটির সদ্ব্যবহার করতে এবার বেরিয়ে পড়লাম জোড়াকালী বনের উদ্দেশ্যে। যথারীতি এবারও আমার সঙ্গী হলো তপন। জোড়াকালী বনের ভিতর বন অধিদপ্তর থেকে একটা গেস্ট হাউস করে দিয়েছে। বন কর্মকর্তা আমার পূর্ব পরিচিত, তাই ঠিক করলাম আমরা গিয়ে ওখানেই উঠব। একজন কেয়ারটেকার আছে সেখানে, কিছু টাকা পয়সা দিলে কাজের লোক হতে তার খুব একটা আপত্তি থাকবে বলে মনে হয় না। ট্রেন থেকে নেমে কিছুটা হাঁটা পথ। আকাশে আজ বেজায় মেঘ করেছে, সেই মেঘ ভেদ করে মাঝে মাঝে চাঁদের আলো ছড়িয়ে পড়ছে। আমরা একটা ছোট টর্চ জেলে পথ চলছি। না, এ তো আচ্ছা যন্ত্রণায় পড়া গেল দেখছি। কোথায় রাতের বেলা বনবাদার চষে বেড়াবো? তা যেমন মেঘ দেখছি তাতে মনে হচ্ছে যে কোনো সময় বৃষ্টি নেমে আসবে। আমারও তাই মনে হচ্ছে রে, শেষমেশ আমাদের ট্যুরটা মাটি হয়ে গেল না তো? কি জানি কি হয়। তাড়াতাড়ি পা চালিয়ে চল। আকাশের যা অবস্থা দেখছি তাতে মনে হচ্ছে গেস্ট হাউসে পৌঁছানোর আগেই আমাদের দুজনকে কাক বেজা হতে হবে। তপন কথা শেষ করতে না করতেই আকাশ ফাটিয়ে একটা মেঘের গর্জন ভেসে এলো। বিজলির আলোয় বনের ভেতরটা আলোকিত হয়ে গেল খানিক সময়ের জন্য। আমরা বৃষ্টির থেকে গা বাঁচাতে তাড়াতাড়ি পা চালিয়ে এগিয়ে গেলাম। চারদিকে তখন সনসন করে বাতাস বইতে শুরু করেছে। কাছে পিঠে কোথাও কিছু ঝিঝি পোকা একটানা ডেকে চলছে। আমাদের ব্যস্ত পায়ের শব্দ শুনে গাছ থেকে একটা পাখি সজোরে ডানা ঝাপটে উড়ে গেল। আমরা যখন গেস্ট হাউসের সামনে পৌঁছালাম তখন বাইরে বৃষ্টি পড়তে শুরু করেছে। বাড়িতে কেউ আছেন? কেউ আছেন? আমরা গেস্ট হাউসে থাকতে এসেছি, দয়া করে দরজা খুলুন। বাড়িটা বেশ পুরাতন, এখানে থাকার ব্যবস্থা আছে বলে তো মনে হয় না। একদিকে বাইরে বৃষ্টির তাণ্ডবে আমরা ভিজে যাচ্ছি, আর অন্যদিকে এত ডাকাডাকির পরেও কেউ সাড়া দিচ্ছে না। বেশ বিরক্তই হলাম। হ্যালো, শুনছেন? আমরা বাইরে বসে ভিজে যাচ্ছি, আমাদেরকে ভিতরে নিন, দয়া করে দরজাটা খুলুন। এবার অবশ্য আমাদের নিরাশ হতে হলো না। সশব্দে গেস্ট হাউসের দরজাটা খুলে গেল, আর এক হাতে একটা মশাল হাতে একটা মূর্তিকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। স্বল্প আলোতে তার মুখটা ভালো করে দেখা গেল না। যেটুকু দেখলাম তাতে লোকটি বৃদ্ধ বলে মনে হলো। গায়ে একটা চাদর জড়িয়ে আছে, মুখটা দেখার কোনো সুযোগ নেই। আমরা আর কোনো কথা না বলে তাড়াতাড়ি ঘরে ঢুকে পড়ি। কারা আপনারা? এই ঝড় বাদলের রাতে কি চান? আসলে আমরা এই বনে ট্যুরে এসেছি। বন অধিদপ্তরের কাছ থেকে আমরা বিশেষ অনুমতি প্রাপ্ত, তারাই আমাদের এই গেস্ট হাউসে রাতের বেলা থাকতে বলেছে। ও, আপনারাই তাহলে সে ট্যুরিস্ট। আমি তো বিকাল পর্যন্ত আপনাদের অপেক্ষায় ছিলাম। শেষে রাত নেমে বৃষ্টি শুরু হওয়ায় একটু ঘুমিয়ে গিয়েছিলাম। যাই হোক, আমি এই গেস্ট হাউসের কেয়ারটেকার হলি। আপনারা ভিতরে আসুন। যখন আমরা ভিতরে ঢুকলাম তখন বৃষ্টির ঝমঝমানি ছাড়া বাইরে আর কিছু শোনা যাচ্ছিল না। বাড়িটার ভিতরে ঢুকে দেখলাম এটা একেবারে সেকেলে। বেশিরভাগ আসবাবপত্রেই ধুলো ময়লা জমে আছে। আমাদেরকে একটা রুম ছেড়ে মুছে থাকার ব্যবস্থা করে দেয়া হলো। সারাদিনের পরিশ্রমের পরে রুমে ঢুকে ধপ করে বিছানায় বসে পড়ি। আচ্ছা, তোর কাছে এই কেয়ারটেকারটাকে কেমন লাগে? কেমন লাগে মানে? কি বলতে চাচ্ছিস তুই? একটু খোলাসা করে বলতো। না, সেই থেকে আমি দেখছি ও নিজেকে আমাদের থেকে একটু লুকিয়ে রাখছে, ঠিকভাবে কথা বলছে না, এমনকি আমরা তোর মুখটাও ঠিকভাবে দেখতে পারিনি। আরে তুই বৃথাই সন্দেহ করছিস। বৃদ্ধ মানুষ কি এমন লুকাবে আমাদের কাছ থেকে? কি বা লুকানোর আছে? আমি তো কিছু দেখছি না। তপন আপাতত চুপ থাকলেও
আমি ওর মুখ দেখে এটা বুঝতে পারলাম যে আমার সাথেও একমত হতে পারছে না। আমি আর কোনো কথা বললাম না এই প্রসঙ্গে। কথা ঘুরিয়ে ওকে বললাম, কি এক অবস্থায় পড়লাম, যে হারে বৃষ্টি হচ্ছে তাতে মনে হচ্ছে না যে রাতের ভেতর থামবে। আমাদের মাস শেষের ট্যুরটাই মাটি হয়ে গেল। হ্যাঁ, কি করবি এখন? এভাবে বসে থাকা যায়? তাই তো ভাবি। আচ্ছা, এক কাজ করি, চল এই বাসার ছাদে গিয়ে রেলিং এর পাশে দাঁড়িয়ে বৃষ্টি দেখি। হ্যাঁ, তাই চল। রাতের বেলা এরকম এক বনের মাঝে বসে বৃষ্টি দেখাটা খুব একটা মন্দ হয় না। আমরা দুজনে উঠে চলে গেলাম। হাতে সেই ছোট্ট টর্চ লাইটটা। আশেপাশে কোথাও সেই কেয়ারটেকারটাকে দেখতে পাচ্ছিলাম না। ছাদের অর্ধেক জায়গা জুড়ে আছে একটা ছোট্ট বেলকনি। সেখানে বসে বেশ বৃষ্টি দেখা যাচ্ছে। ঠিক তখন আমি তপনকে বললাম, বাহ, কি সুন্দর বৃষ্টি, ফোনটা নিচ থেকে নিয়ে আসি দাঁড়া, বৃষ্টির সাথে গান না হলে জমে না। এই বলে আমি চলে গেলাম নিচে। এর ঠিক 3-4 মিনিট পর ওপর তলা থেকে ভেসে এলো একটা বিকট আর্তনাদ। বৃষ্টির প্রবল শব্দকেও যেন ভয় পাইয়ে দিচ্ছিল সে বিকট চিৎকার। আমি ছুটতে ছুটতে উপরে চলে গেলাম, আর যা দেখলাম তাতে কয়েক মিনিটের জন্য আমি স্তব্ধ হয়ে গেলাম। আমি দেখলাম ছাদের সেই বেলকনির ফ্লোরে পড়ে আছে তপন। ও সারা শরীর রক্তাক্ত, বিভিন্ন জায়গায় ছিঁড়ে ফেলা হয়েছে। তপনের অস্ফুট গোঙানির শব্দ ভেসে আসছে। আর একটা জিনিস দেখে বেশ অবাক হলাম, তা হলো তপন যে জায়গায় পড়ে আছে তার ঠিক সামনে একটা কাঠের বাক্স খোলা পড়ে আছে, আর একটা বিকট গন্ধে বাতাসটা ভারী হয়ে আছে। আমি মাটিতে উপুর হয়ে তপনকে তোলার চেষ্টা করি। তপন, তপন, কথা বল, কি হয়েছে? হরি, হরি, তাড়াতাড়ি উপরে আসুন। আমার কথা শেষ হতে না হতেই হরি ছুটতে ছুটতে উপরে চলে এলো। আর এই বিভৎস দৃশ্য দেখে তার 2 পা পিছনে সরে গেল। তার চোখ তখন বিস্ফোরিত, কে যেন অজানা এক ভয় তাকে কুড়ে কুড়ে খাচ্ছে, কিন্তু আমাদেরকে তা বলছে না। আমি চিৎকার করে বললাম, কি দেখছো ওখানে বসে? তপনকে ধরো, ওকে নিচে নিয়ে যেতে হবে তাড়াতাড়ি। যখন তপন কিছুটা সুস্থ হয়ে উঠল তখন রাত প্রায় 12টার কাছাকাছি। আমি বিছানায় বসে শুয়ে থাকা তপনের সেবা শুশ্রূষা করছি, আর আমার পাশে দাঁড়িয়ে আছে কেয়ারটেকার হরি। তপনের জ্ঞান ফিরেছে, কিন্তু কোনো কথা বলছে না। একটু পরে একটা আশ্চর্য ঘটনা ঘটল। তপনের হাতের ধাক্কায় বিছানার পাশে থাকা আমার টর্চটা মাটিতে পড়ে গেল, আর সেটাকে মাটি থেকে তুলতে গেল হরি। ঠিক তখন হরির গায়ে মাথায় জড়ানো চাদর একটুখানি খুলে গেল, আর ঢেকে রাখা মুখটা দেখে আমি আঁতকে উঠলাম। আমার শরীরের রক্ত হিম হয়ে গেল। আমি দেখলাম হরির মুখের বাম পাশটা থেকে কে যেন এক খাবলা মাংস তুলে নিয়েছে। বাচকটা ঠিকরে বাইরে বের হয়ে এসেছে। আমি ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম, এই, তোমার মুখের এই অবস্থা কেন? কিভাবে হলো? না মানে, আসলে একটা গাছে উঠতে গিয়ে পড়ে গিয়েছিলাম, তাই এই অবস্থা হয়ে গেছে। বুড়ো বয়সে যত জ্বালা। হরির মুখের এই বিটকেল হাসির ঝংকার আমার সারা শরীরকে একটা কথাই জানান দিল যে এখানে বিপদ আছে। হরির সব কথা মিথ্যা, এখানে কোনো কিছু ঠিক নেই। কিন্তু আমি এখন কি করব কিছু বুঝতে পারছি না। তারপর আবার তপন অসুস্থ। ঘন্টা খানেক পরের কথা। তপন এখন উঠে বসেছে। আমি একটু আগে ওকে সব ঘটনা খুলে বলেছি। আমাদের এখান থেকে পালাতে হবে। হে, বড় খারাপ জায়গা, এখানে থাকলে আমরা প্রাণ নিয়ে ফিরতে পারবো না। এখন তুই সুস্থ হয়েছিস, আমাকে খুলে বল, কি হয়েছে তোর সাথে? কেন তোকে রক্তাক্ত অবস্থায় পেলাম? ওই বাক্স, ওই বাক্সে নিশ্চয় কোনো অশুভ শক্তি আছে। একটা ছায়ামূর্ত ওই বাক্স থেকে বেরিয়ে আসে, আর ও আমাকে টেনে নিতে এসেছিল। আমি কিভাবে বেঁচে গিয়েছি কিচ্ছু জানি না। এখন কি করব বল? বাইরে সমানে বৃষ্টি হয়ে চলছে। কিভাবে বের হবো এখান থেকে, আর কিভাবেই বা স্টেশন পর্যন্ত যাব? বলতে বলতে হরি আমাদের সামনে কিছু খাবার নিয়ে এসেছে।
আমি সন্দেহের চোখে হরির দিকে তাকালাম। হরি চলে যেতে যাবে, ঠিক তখনই আমি তাকে ডাক দিলাম। সে আমাদের দিকে পিছন ফিরে তাকাতেই আমি বললাম, এই শোনো, তুমি আমাদের থেকে নিশ্চয়ই কিছু লুকাচ্ছ। কি এমন বিষয় যা তুমি আমাদের বলতে চাচ্ছ না? আর তুমি ওকে তোমার এই মুখের ক্ষত সম্পর্কে যা বলছো সব কিছু মিথ্যা। তুমি কোনো সত্যি কথা বলছো না, বলো। আসলে বাড়িতে, হরি এইটুকু কথা বলেছে মাত্র, এর ভিতর আমরা লক্ষ্য করলাম ও কেমন যেন অস্বাভাবিক আচরণ করছে। কয়েক মিনিটের ভিতর ও মাটিতে পড়ে যায়, আর যখন উঠে দাঁড়ায় তখন ওর শরীর কাঁপতে থাকে। মুখের দুই পাশ থেকে দুইটা সূচালো দাঁত বের হয়ে এসেছে। আমাদের দিকে একটু একটু করে এগিয়ে আসছে আর বিভৎস গলায় বলছে, এই বাড়িতে এসেছিস, প্রাণ নিয়ে ফিরতে পারবি তো? আমি দেখলাম এই ভয়ঙ্কর রূপধারী হরি আমাদের দিকে এগিয়ে আসছে আস্তে আস্তে, আর আমি পিছু হটতে থাকি। আমি ভয়ে কাঠ হয়ে যাচ্ছি প্রতিক্ষণে। চাপা স্বরে তপনকে ডাক দিলাম, তপন, তপন, আমাকে বাঁচা, বাঁচা আমাকে। কে বাঁচাবে? ওই তপন? তাকিয়ে দেখ একবার ওর দিকে। আমি তপনের দিকে ঘুরে তাকাতেই আমার শরীর বিদ্যুতের মতো একটা ঝটকা খেল। সাময়িক সময়ের জন্য আমি আমার বোধ শক্তি হারিয়ে ফেললাম। আমি স্পষ্ট দেখতে পেলাম তপনের সারা শরীর কাঁপছে, আর তার মুখের দুই পাশ থেকেও দুইটা সূচালো দাঁত বের হয়ে এসেছে, ঠিক হরির মতো। আয়, আমার কাছে আয়। আমরা না বন্ধু? বন্ধু হয়ে দূরে দূরে থাকিস কেন? কাছে আয়, কাছে আয় বলছি। দুইটা মূর্তি আমার দিকে ধীর পায়ে এগিয়ে আসছে, আর আমি কেবলই পিছনে সরছি। একসময় আমি লক্ষ্য করলাম আমার পিঠ দেয়ালে ঠেকে গেছে। আমি আমার দম বন্ধ করলাম কয়েক সেকেন্ডের জন্য। ঠিক তখনই লক্ষ্য করলাম রুমের দরজাটা খোলা রয়েছে। আমি বাঁচার শেষ চেষ্টা করতে চাই। দুটি মূর্তি এখন আমার ঠিক সামনে, দুজনেই হাত বাড়িয়েছে। আমি জোরে একটা শ্বাস নিলাম আর এক লাফে ওদের দুজনকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে সোজা দৌড়ে রুমের বাইরে চলে গেলাম, আর দরজাটা সজোরে বন্ধ করে দিলাম। কিছুক্ষণ কেটে গেল এভাবে। আমি বজ্রাহতের মতো দরজার বাইরে পড়ে আছি। হঠাৎ দরজার ভিতর থেকে ভেসে এলো তপনের কণ্ঠ, আমাকে বাঁচা, আমাকে আটকে রাখিস না, বের কর আমাকে। ও আমাকে মেরে ফেলবে, মেরে ফেলবে আমাকে। তপন, তপন, তুই ঠিক আছিস? আমি এখনই দরজা খুলছি। না, দরজা খুলবি না, তাহলে নরকের কীট তোকে সহ আমাকে মেরে ফেলবে। আগে ওকে শেষ করতে হবে। আমি কি করব বল? ওকে কিভাবে শেষ করব? আমার কথা মন দিয়ে শোন। তোর শরীরে এমন কিছু আছে যার কারণে আমরা তোর কাছে ঘেঁষতে পারছি না। ওই অতৃপ্ত আত্মা এখন আমার শরীর ছেড়ে হরির শরীরে আছে। আমি ওর মাথায় আঘাত করে অজ্ঞান করে দিয়েছি। কিছুক্ষণের ভেতর ওর জ্ঞান ফিরবে। যা করার তোকেই করতে হবে। আর হ্যাঁ, এই অতৃপ্ত আত্মা কিন্তু ছাদে রাখা ওই কাঠের বাক্স থেকে বের হয়েছে। তপন এইটুকু বলেছে মাত্র, এর ভিতর রুমের ভিতর থেকে ভেসে এলো তপনের একটা প্রাণপণ চিৎকার আর ধপ করে একটা শব্দ। আমি ভয়ে আটকে উঠলাম। না জানি তপনের কি হয়ে গেল। জোরে চিৎকার করে উঠলাম আমিও, তপন, তপন, কি হয়েছে? তুই ঠিক আছিস তো? না, ভিতর থেকে কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। ঠিক তখন আমার মনে পড়ল তপনের বলা সেই কথা। আমার ভিতর এমন কিছু আছে যার কারণে ওই অপশক্তি আমার কাছে ঘেঁষতে পারছে না। আমি একবার গলায় হাত বোলালাম আর অনুভব করলাম আমার গলায় ঝোলানো রয়েছে কামাখ্যা থেকে আনা একটা বিপদ নাশী মূর্তি। আমার হৃদস্পন্দন তখন কয়েক গুণ বেড়ে গেছে। আমি সজোরে সেই মূর্তিটাকে চেপে ধরে ছুটতে লাগলাম ছাদের দিকে। আবার অস্ফুট একটা আর্তনাদ শোনা গেল তখন। ওই তো সেই খোলা কাঠের বাক্স। যে করেই হোক ওই বাক্সে আমাকে এই মূর্তি রাখতে হবে, রাখতেই হবে। হে ঈশ্বর, এই বিপদে আমার সহায় হও। আমি আস্তে আস্তে এগোতে থাকি। আমি এখন ঠিক ওই বাক্সের সামনে। ঠিক তখনই নিচের রুম থেকে একটা প্রবল আওয়াজ পাওয়া গেল, আর ঝড়ের বেগে আমার কানের কাছ থেকে কিছু একটা ছুটে গেল। আমি তাকিয়ে দেখলাম
আমার সামনে ঠিক কাঠের বাক্সের পাশে দাঁড়িয়ে আছে কেয়ারটেকার বুড়ি। গায়ে থাকা চাদরটা আর নেই, সারা মুখে একটা অমানসিক রূপ। সে আমার দিকে তাকিয়ে আছে। আমি থামলাম না, কিন্তু আমি এগোতেই হরি তার হিম শীতল হাত দিয়ে খপ করে ধরে ফেললো আমার হাত। আমি আর এক মুহূর্ত দেরি না করে বাকি হাত দিয়ে বাক্সের ভিতর মূর্তিটা ছুঁড়ে মারলাম, আর সাথে সাথে বাক্সের ভিতর থেকে একটা ছায়ামূর্তি বেরিয়ে এলো, আর চোখের সামনে হরি অমানসিক চিৎকার করে ওই ছায়ামূর্তির সাথে মিশে আগুনে জ্বলে পুড়ে ভস্ম হয়ে গেল। আমি ছুটে নিচে চলে গেলাম। তপন, তপন, আমরা বেঁচে গেছি। কোথায় তুই? তপনকে দেখলাম রুমের ভিতর পড়ে আছে, সারা শরীরে জখম। বুঝলাম যে অনেক ধস্তাধস্তি হয়েছে। আমি গিয়ে ওকে তুললাম। আমরা বেঁচে গেছি তপন, আমরা বেঁচে গেছি। এখানে আর এক মুহূর্ত না, চল চল আমরা এখনই এখান থেকে বেরিয়ে চলে যাই। তখন সকাল হয়ে গেছে, সূর্য উঠে গেছে। কাল রাতের বৃষ্টির কোনো ছিটে ফোঁটাও নেই এখন। পথে যেতে যেতে হঠাৎ দেখা হয় আমার পরিচিত সেই বন অধিদপ্তরের কর্মকর্তা সতীশ বাবুর সাথে। আমাকে দেখে একটু অবাক হয়ে বলল, আরে আপনারা এখানে? কাল রাতে আপনারা এসেছিলেন নাকি? হ্যাঁ, আমরা তো আপনাকে আগেই বলে রেখেছিলাম যে আমরা আসব। হ্যাঁ, তা অবশ্য ঠিক, কিন্তু আপনারা ছিলেন কোথায়? গত পরশু রাতে তো গেস্ট হাউসে সেই কেয়ারটেকার হরি মারা গিয়েছে। কাল বৃষ্টি বাদলে নেটওয়ার্ক পাইনি বলে আপনাদের জানাতেও পারিনি, আর এত বৃষ্টি বাদলে আপনারা যে আসবেন এ আমি কল্পনাও করিনি। মানে ওই হরি তো... আমি আর তপনকে কিছু বলতে দিলাম না। ওকে থামিয়ে দিয়ে আমি বললাম, আসলে আমরা বনের শেষ প্রান্তে একটা রিলেটিভের বাড়িতে ছিলাম। আপনি বৃথা দুশ্চিন্তা করছেন, আর আমাদের ঘোরাঘুরি অনেক ভালো হয়েছে। চলুন, আমাদের এখন বাড়ির দিকে যেতে হবে। চলুন আপনাদেরকে স্টেশন পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। আমরা তিনজনে হাঁটতে হাঁটতে চলে গেলাম। বাড়ি যাওয়ার বাকিটা পথে আমাদের দুজনের কারোর মুখেই কোনো শব্দ ছিল না। কি মহা বিপদ থেকে বেঁচে ফিরেছি তার দ্বিতীয়বার ভাবতে চাই না। সামনে যত টুরি দেই না কেন, এই দিনটার কথা কোনোদিন ভুলতে পারবো না।